বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে। এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। এবং আপনারা দেখেছেন, শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল, পুলিশ দিয়ে তাদেরকে হামলাচার করেছে। শুধু শিক্ষক না, ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল, সেখানে তাদেরকে বেধড়ক পিটানো হয়েছিল। নার্সদের আন্দোলন হয়েছিল, সেখানে তাদেরকে বেধড়ক পিটানো হয়েছিল। মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকে আন্দোলনে এসেছিল, তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে, জলকামানে পানি নিক্ষেপ করেছে। যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনোমত জগৎ সবকিছু সুস্থ করে তোলে, সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জলকামান। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একসাথে হয়েছি, যেই সময়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশের মানুষের আসলে সংস্কার প্রয়োজন আছে নাকি নাই। সংস্কার প্রয়োজন আছে নাকি নাই, সেই প্রশ্নে গত 15 বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে, বর্তমান যে সংবিধান, বর্তমান যে ফেসিবাদী কায়দা, রাষ্ট্রের যে সিস্টেম, এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না। সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসি মুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল। অসংখ্য আমাদের মা বোনেরা হাসি মুখে স্বামীকে বিদায় করেছিল। জেল গেটে গিয়ে কখনো তারা ভারাক্রান্ত হয়ে ঢুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন, যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে। বিএনপি শুধু নয়, জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত 15 বছরে এই ফ্যাসিস্ট রিজিমের যে কল কবজা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোনো শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই। ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা এখনো পাই নাই। শিবিরের মোকাদ্দেস আলীর লাশ এখনো আমরা খুঁজে পাই নাই। ফলত পুরো বাংলাদেশ যখন একটা জায়গায় ঐক্যমত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই, হাসিনা যে ফ্যাসিস্ট রিজিমের বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল, সে 72 সালের সংবিধান থেকে শুরু করে এটার আমরা পতন চাই। আমরা একটা যুদ্ধে অবতীর্ণ হলাম, সেই যুদ্ধে আমরা জয়ী হলাম, এবং সেই যুদ্ধের পরে যে আমরা বাংলাদেশটা কিভাবে চালাবো সেটার জন্য সবাই একসাথে বসলাম। বসার পরে সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা বাংলাদেশটা আগামীতে এই সংস্কার কার্যক্রমের ভিত্তিতে হলে আগামীর বাংলাদেশটা চালাবো। কেন চালাবো? যাতে কোনো আর স্ত্রী তার হাজবেন্ডকে জেলের মধ্যে অথবা হলো গুলির সম্মুখে অথবা হলো গুম অথবা খুনের সম্মুখীন না হতে হয়। সদ্য ভূমিষ্ঠ সন্তানের কোনো বাবা যাতে এই ফ্যাসিস্ট রিজিমের ভবিষ্যতে ফেসিবাদী আচরণের শিকার না হয়, এই জন্য আমরা সংস্কার প্রক্রিয়াগুলা একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তারা বক্তব্য দিল যে জুলাই সনদ জনগণ বুঝে না, গণভোট জনগণ বুঝে না। তো যদি জনগণ যদি না বুঝে, স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে, তাহলে পুরো ঢাকা থেকে পুরো বাংলাদেশের যে দেওয়ালগুলো রয়েছিল, এই দেওয়ালগুলো আঁকলো কারা? তাহলে এই দেওয়ালগুলো বিএনপির নেতাকর্মীরা আঁকে নাই, কারা এঁকেছে? বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায়। এই যারা সংস্কার চায় তাদের এখনো তারা বড় একটা অংশ আকারে সুইং ভোট হিসাবে রয়ে গিয়েছে। ডেটা ক্যালকুলেশনে এসেছে যে 40 থেকে তারও প্লাস বাংলাদেশের মানুষ এখনো ডিসাইড করে না যে কাকে তারা ভোট দিবে।
তারা তখনই ডিসাইড করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা আগামী বাংলাদেশে ভোট দিবে। এই জন্য আমরা বর্তমানে যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা তাদের কাছে আবেদন রাখব, এই দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে। জনগণ ভোট দিতে চায়, কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না। এই জন্য আপনি যখন গণতন্ত্র বলবেন, অবশ্যই জনগণ যেটা চায়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেটাতে অবশ্যই আপনার সম্মতি জ্ঞাপন করতে হবে। জিয়াউর রহমান জনগণের পালস ধরতে পেরেছিলেন, এই জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে। খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন, এই জন্য বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখন যারা রয়েছেন ওনারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারেন, তাহলে আমাদের করার কি আছে? এই জন্য নিজেদের ইগো না দেখিয়ে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের পক্ষে আসুন। সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন। বর্তমান সরকার গত 1 বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। কিভাবে তারা করলো? জনগণ যে দাবিটা নিয়ে 5 তারিখে মাঠে নেমেছিল, গত 15 বছরে আন্দোলন সংগ্রাম করেছিল, সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। জগন্নাথ ভার্সিটির ছেলেরা এসেছিল, তাদের থাকার জায়গা নাই। একটা ছেলে পড়াশোনা করবে, একটা মেয়ে পড়াশোনা করবে, তার যদি থাকার জায়গা না থাকে তাহলে সে পড়াশোনা কিভাবে কনসেন্ট্রেট করবে? তারা থাকার জায়গার জন্য যমুনার সামনে আসলো। সরকার তাদেরকে কিছু টাকার প্রতিশ্রুতি দিয়ে আবার ক্যাম্পাসে পাঠিয়ে দিল। জগন্নাথ ভার্সিটির যে প্রতিশ্রুতি দিলে সরকার, সে বাস্তবায়নটা কই? আরো আমরা শুনেছি আন্দোলনরত অসংখ্য বিভিন্ন শ্রেণী যারা রয়েছেন তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেই শ্রেণীগুলো আবার মাঠে আন্দোলন করতেছে যে আপনি সরকার মহোদয় আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি তো বাস্তবায়ন করতেছেন না। অর্থাৎ সরকার প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আবার তাদের মাঠে নামতে হচ্ছে। এটা সরকারের জন্য লজ্জা। এবং বর্তমান সরকারের দায়িত্ব হলো যেই মানুষগুলাকে বঞ্চনার লাঞ্ছনার শিকার করা হয়েছে, যেই মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল, আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন। কারণ এটা মুক্তিযুদ্ধের যে লিখিত দলিল, সেখানে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সমাজ প্রতিষ্ঠা করব। যেই সমাজের ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যে রাষ্ট্র সকল নাগরিককে এই কার্যগুলো সকলকে সম অধিকারভাবে নিশ্চিত করবে। তাহলে গত 50 বছরের রাষ্ট্র আর এই সরকার বর্তমানে যে 1 বছর রয়েছে আমরা কোনো পার্থক্য পাইলাম না। এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেষ্টা নাখোশ হন। আপনি যখন চেয়ারে বসেছেন আপনি নাখোশ হলে চলবে না। আপনি ওই চেয়ারে বসা মানে জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জনগণকে আপনার বুঝিয়ে দিতে হবে।